ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসিসি 13 পেপারটির সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা জানো যে তোমাদের তিনটি অনার্সের পেপার পড়তে হবে, ডিএসসিসি 13, 14 এবং 15। তিনটি পেপারেরই সিলেবাস, সাজেশন এবং তার প্রশ্নের উত্তর সবই আমি প্রোভাইড করব চ্যানেলে একের পর এক। আজকে আমরা আলোচনা করব যে ডিএস 13 যে পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারের সিলেবাসে কি রয়েছে যদি আমরা একটু সারসংক্ষেপে দেখে নিই। আমি আলোচনার শেষে অন স্ক্রিনে সিলেবাসটি তোমাদের সামনে একেবারে সাব পয়েন্ট ধরে ধরে তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সেই জায়গা থেকে খাতায় লিখে নিতে পারো। একেবারে খাতায় প্রথম পাতায় সিলেবাসটা লিখে রাখা প্রয়োজন আছে। সিলেবাস আমাদের জানা খুবই প্রয়োজন। সিলেবাস না জানলে সারা বছর বা পুরো সেমিস্টারটা তোমরা কি পড়ছো সেটাই তোমরা বুঝতে পারবে না, বা কলেজে যখন স্যাররা পড়াবেন কোন স্যার কখন কোন টপিক পড়াচ্ছেন এটাও বুঝতে পারবে না। এই জন্য সিলেবাস সবসময় আমাদের আগে স্বচ্ছ ধারণা সিলেবাস সম্পর্কে রাখা দরকার। তা ডিএস 13 পেপারটির সিলেবাস বলতে আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাস তোমরা এর আগে পড়েছিলে 5th সেমিস্টারে, যেখানে ডিএস সিসি 12 পেপারে তোমরা পড়েছিলে 1857 সিপাহী বিদ্রোহ পর্যন্ত। ঠিক তারপর থেকেই শুরু হলো তোমাদের ডিএস 13 পেপার, অর্থাৎ আধুনিক ভারতের পরবর্তী যে অংশটা রয়েছে সেটা এবার তোমরা পড়বে। দেখো এই পেপারটার নাম হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস, ডিএস সিসি 13 পেপার, আধুনিক ভারতের ইতিহাস। সময়সীমাটা দেখো 1857 থেকে 1964। সিপাহী বিদ্রোহের পর একেবারে জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্ব কাল পর্যন্ত 1964 সাল পর্যন্ত এই সিলেবাসটা ধরা আছে এই পেপারটায়, ডিএস 13 পেপারে। এখন ডিএস 13 পেপারে মোট এই 7টা মডিউল রয়েছে, অর্থাৎ অধ্যায় রয়েছে। প্রতিটা অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, 20 নম্বরের প্রশ্ন আসতে পারে। তা এখানে 7টা যে মডিউল রয়েছে সেই মডিউলের মধ্যে আবার অনেক সাব পয়েন্ট করেও অনেক পার্ট বিষয় রয়েছে, সেগুলো তোমরা অন স্ক্রিনে আমি শেষে তুলে ধরবো, সেখান থেকে কালেক্ট করবে। এখন একটু বুঝে নাও যে এই 7টা টপিক কি রয়েছে একটু সারসংক্ষেপ। এছাড়া এই যে প্রায় 100 বছরের ইতিহাস, 120-30 বছরের ইতিহাস আমাদেরকে পড়তে হচ্ছে 1857 থেকে 1964 পর্যন্ত। এই 120 বছরের ইতিহাসে পরপর ঘটনাগুলো, ভারতবর্ষের ইতিহাসের পরপর যে ঘটনাগুলো কি ঘটেছিল সেটা আমাদের একটু জাস্ট পরপর ক্রমানুযায়ী সাজিয়ে নিলেই আমরা সিলেবাসটা মাথায় রাখতে পারবো। তা সেটা আমাদের এই 7টা পয়েন্টের ভিতর দিয়ে রাখা আছে, বা 7টা অধ্যায়ের ভিতর দিয়ে রাখা রয়েছে। প্রথমে যেটা রয়েছে দেখো, সমাজ ও ধর্ম সংস্কার। তো এর আগে 1857 পর্যন্ত আমরা পড়েছিলাম। 1857 আগে আমরা কি দেখেছি যে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হয়েছে। 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার শুরু হয়, এবং সেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু ভারতীয় বা ভারতবাসী তারা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান এগুলো জানতে পারে, তারা কুসংস্কার কি সেটাও জানতে পারে। তখন তারা উপলব্ধি করে, কিছু ব্যক্তি উপলব্ধি করে যে দেশে আমাদের সমাজ সংস্কার করতে হবে, কারণ সমাজের মধ্যে রয়েছে নানা রকম কুসংস্কার। এছাড়া আমরা যে একটা জাতি, সেই জাতি হিসেবে আমাদেরকে জেগে উঠতে হবে, অর্থাৎ জাতীয়তাবাদেরও জাগরণ ঘটাতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। এই যে ভাবনা চিন্তা, এই যে এই পরিবর্তনটা আসছে কিন্তু পাশ্চাত্য শিক্ষার হাত ধরে। এই জায়গা থেকে আমাদের সিলেবাসটা শুরু। এই পাশ্চাত্য শিক্ষার প্রভাবে কিছু শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ তাদের উত্থান ঘটছে, একটা শক্তিশালী জনমত গড়ে উঠছে, একটা সংবাদপত্র, ভালো শক্তিশালী সংবাদপত্র গড়ে উঠছে, এবং কিছু মনীষীর আবির্ভাব ঘটছে এই সময়, যেমন রামকৃষ্ণ, বিবেকানন্দ, এখানে রয়েছে রামমোহন বিদ্যাসাগর, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ, আরো অনেক ব্যক্তি রয়েছেন এই ধর্ম সংস্কার আন্দোলনে। তাই এনাদের হাত ধরে এই সমাজ এবং ধর্ম সংস্কার আন্দোলন শুরু হচ্ছে। এরকম কয়েকটা ধর্ম সংস্কার বা এরকম কয়েকটা উদ্যোগের কথা আমরা বলতে পারি, যেমন আর্য সমাজ, প্রার্থনা সমাজ, সিং সভা রয়েছে, পাঞ্জাবে দেওবন্দ সভা রয়েছে, ফরাজি আন্দোলন আছে, আলিগড় আন্দোলন আছে মুসলিম সমাজে। এগুলো সব ধর্ম সমাজ সংস্কার একটা আন্দোলন। তো এই অধ্যায়টা আমাদের কিন্তু প্রথম ইউনিটে রয়েছে, খুব ভালো করে আমাদের এই জায়গাটা পড়তে হবে। এরপরে কি হচ্ছে যে মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা আসছে। আমরা দ্বিতীয় ইউনিটে দেখবো যে জাতীয়তাবাদ, অর্থাৎ জাতীয়তাবাদের উত্থান হচ্ছে। এই এনাদের হাত ধরেই, এই ধর্ম এবং সমাজ সংস্কারকদের হাত ধরেই জাতীয়তাবাদেরও কিন্তু উত্থান হচ্ছে, এবং এখানে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন গড়ে উঠছে। আমরা যদি দেখি 1838 সালে প্রথম জমিদার সভা বা বঙ্গ ভাষা প্রকাশিকা সভা বলে প্রথম
সভা তৈরি হয়, এটাই প্রথম ভারতের রাজনৈতিক সংগঠন। এরপরে জমিদার সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি বা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, বম্বে অ্যাসোসিয়েশন, মাদ্রাজ অ্যাসোসিয়েশন, একাধিক সংগঠন কিন্তু তৈরি হতে থাকে এবং 1885 সালে গিয়ে আমরা জানি যে জাতীয় কংগ্রেস তৈরি হয়। তাই 1885 সালের আগে, অর্থাৎ জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার আগে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো গড়ে ওঠে, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। এই সময়টাকে বলা হয়, অনিল শীল বলেছেন যে সমিতির যুগ। এই সমিতির যুগের পিরিয়ডটাও কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। এখানকার রাজনৈতিক সংগঠনটা জানতে হবে এবং শেষে কংগ্রেসের আবির্ভাব ঘটছে, অর্থাৎ কংগ্রেসের হাত ধরে একটা জাতীয়তাবাদের জাগরণ ঘটছে। এবং কংগ্রেস যে 1885 সালে তৈরি হচ্ছে 28শে ডিসেম্বরে, এরপর কংগ্রেস 20 বছর, কংগ্রেস দেশে ভালোই তারা রাজনৈতিক অ্যাক্টিভিটি চালাচ্ছে, কিন্তু 1820 বছর পরে গিয়ে 1905 সালে গিয়ে যে গয়া অধিবেশন, বারাণসী অধিবেশন, এই জায়গা থেকে গন্ডগোলের সূত্রপাত শুরু হয়। এবং 1907 সালে সুরাট অধিবেশনে এই কংগ্রেস দুই দলে ভাগ হয়ে যায়। একটা প্রবীণদের বৃদ্ধদের একটা দল, আর একটা নবীন বা তরুণ যুবকদের একটা দল, চরমপন্থী এবং নরমপন্থী। এই এদের যে অ্যাক্টিভিটি সেটা আমাদেরকে জানতে হবে। এই সময় 1905 সালে লর্ড কার্জন বাংলাদেশ ভাগ করে দিচ্ছেন এবং বঙ্গভঙ্গ হচ্ছে, এবং তার বিরুদ্ধে বঙ্গভঙ্গ আন্দোলন, স্বদেশী আন্দোলন, স্বদেশী বয়কট, চরমপন্থী মতাদর্শ, রাজনৈতিক ডাকাতি, বাংলাদেশের সন্ত্রাসী, এরকম বিভিন্ন যে অ্যাক্টিভিটিসটা এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গড়ে উঠছে সেটা আমাদেরকে জানতে হবে। বা লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করলেন, তার প্রকৃত উদ্দেশ্যগুলো কি রয়েছে, এই পার্টটা আমাদেরকে ভালো করে জানতে হবে। এবং এখানে আরেকটা বিষয় খুব ভালো করে জানতে হয়, সেটা হচ্ছে যে স্বদেশী যে আন্দোলন, সেই আন্দোলনের 4টি ধারা রয়েছে। সুমিত সরকার এখানে 4টি ধারার কথা বলেছেন। সেই স্বদেশী আন্দোলনের 4টি ধারা জানতে হবে, স্বদেশী আন্দোলনের গুরুত্ব জানতে হবে এবং স্বদেশী আন্দোলনের ব্যর্থতা জানতে হবে। এই সব কিছুই কিন্তু এই জাতীয়তাবাদের এই চ্যাপ্টারে আমাদেরকে পড়তে হবে। কংগ্রেসের পড়ার পাশাপাশি, অর্থাৎ কংগ্রেসের উদ্ভব, চরমপন্থী, নরমপন্থী এবং পাশাপাশি স্বদেশী আন্দোলন। এরপরে দেখো 3 নম্বর যে আমাদের মডিউলটা রয়েছে, গান্ধীবাদী জাতীয়তাবাদ। অর্থাৎ এখানে গান্ধীর প্রবেশ ঘটছে। 1915 সালে গান্ধী ভারতবর্ষে আসছে, 1914 সালে, এবং ভারতবর্ষে এসে তিনি ভারতীয় রাজনীতিতে তিনি জায়গা করে নিচ্ছেন। তাহলে গান্ধীর যে উত্থান, সেই উত্থানের প্রেক্ষাপট কি, গান্ধী কিভাবে আবির্ভূত হলেন ভারতবর্ষের রাজনীতিতে, তার একাধিক পদক্ষেপ বা কারণ রয়েছে, সেগুলো এখানে ভালো করে জানতে হবে। গান্ধীর এই আবির্ভাব, এবং গান্ধী আবির্ভাবের পরপরই গান্ধী 3টি আন্দোলন করেন আঞ্চলিক স্তরে। এখানে চম্পারণ, খেদা এবং আহমেদাবাদের আন্দোলনের কথা বলা যায়, সত্যাগ্রহ আন্দোলন। এই সময় ব্রিটিশ সরকার, যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ চলছে এই সময়, 1914 থেকে 20 বা 19, এই সময়টা প্রথম বিশ্বযুদ্ধ চলছে ইউরোপে, এবং ভারতকে দখল করে রেখেছে ইংল্যান্ড। তাই ইংল্যান্ড যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে একটা প্রধান শরিক দল, এই জন্য ইংল্যান্ড ভারতকেও প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে ফেলে এবং ভারতের উপর ব্যাপক প্রভাব পড়ে, ভারতের অর্থনীতির উপর প্রভাব পড়ে, ভারতের সমাজের উপর প্রভাব পড়ে। এটাও আমাদেরকে ভালো করে জানতে হবে যে ভারতের উপরে প্রথম বিশ্বযুদ্ধের কি প্রভাব পড়ছে। এবং পাশাপাশি গান্ধীর আবির্ভাব করছে। গান্ধীর এই যে 3টি আন্দোলন, তার যে সত্যাগ্রহের যে আদর্শ, গান্ধীবাদী যে জাতীয়তাবাদ, তার যে মতাদর্শটা কি ছিল, গান্ধী সত্যাগ্রহ অহিংস, সেটা কি, তিনি কিভাবে অ্যাপ্লাই করছেন, কিভাবে তার আবির্ভাব হচ্ছে, কিভাবে তিনি রাজনীতির শীর্ষে উঠে আসছেন। এবং ব্রিটিশ সরকার এই সময় যে রাওলাট আইন পাশ করে, তার বিরুদ্ধে রাওলাট সত্যাগ্রহ করছেন তিনি, এবং সেই রাওলাট সত্যাগ্রহের সূত্র ধরে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড ঘটছে, সেটারও বা কি ঘটনা। এরপর 1920 সালে গান্ধী সারা ভারতব্যাপী প্রথম একটা বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলছেন, অসহযোগ আন্দোলন। এর 10 বছর পরে আবার আইন অমান্য আন্দোলন করছেন। তারও 10 বছর পরে গিয়ে তিনি আবার ভারত, মানে 12 বছর পরে গিয়ে 1942-এ ভারত ছাড়ো আন্দোলন করছেন। অর্থাৎ গান্ধীর যে সর্বভারতীয় 3টি বড় আন্দোলন, অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো, 1920, 1930, 1942, এই 3টি আন্দোলন আমাদেরকে ভালো করে জানতে হবে। এবং 1946 সালে যে নৌ বিদ্রোহ হচ্ছে সেটা জানতে হবে। আর 1942-45-এর পর যে আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষচন্দ্রের উত্থান, এই অংশটাও আমাদেরকে জানতে হবে এই গান্ধীবাদী জাতীয়তাবাদের অংশে। অর্থাৎ এই চ্যাপ্টার অনেক বড়। গান্ধীবাদী জাতীয়তাবাদে গান্ধীর আদর্শ, মতাদর্শ, তার 3টি বড় আন্দোলন, নৌ বিদ্রোহ, এখানে আজাদ হিন্দ ফৌজ, সব কিছু আমাদেরকে কিন্তু জানতে হচ্ছে গান্ধীবাদী জাতীয়তাবাদ। এরপরে দেখো রয়েছে 4 নম্বর যে মডিউল, জাতীয়তাবাদ ও সামাজিক গোষ্ঠী। অর্থাৎ এখানে জাতীয়তাবাদ আবার ফিরে আসছে এবং বলছে যে জাতীয়তাবাদের সাথে বিভিন্ন যে সামাজিক গোষ্ঠীগুলো ছিল তাদের কানেকশনটা কি ছিল। অর্থাৎ এই সময়, ঠিক এই টাইমে ভারতবর্ষে জমিদার শ্রেণী,
বণিক শ্রেণী, মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, দলিত শ্রেণী, আদিবাসী সম্প্রদায়, এদের অবস্থাটা কেমন সেটাও কিন্তু আমাদেরকে এই 4 নম্বর ইউনিটে জানতে হবে। আদিবাসী, দলিত, শ্রমিক, কৃষক, বিশেষ করে নারীদের উপরে অনেক প্রশ্ন আছে কিন্তু এই আধুনিক ভারতবর্ষের ইতিহাসের উপরে। এই জন্য নারীদের একটা বড় পাঠ রয়েছে এই 4 নম্বর মডিউলে। এরপরে দেখো রয়েছে 5 নম্বর মডিউল সাম্প্রদায়িকতা, অর্থাৎ যে সাম্প্রদায়িক যে ভেদাভেদ, ধর্মের ক্ষেত্রে যে ভেদাভেদ, হিন্দু মুসলিম যে বিরোধিতা, সেই জায়গা থেকে যে সাম্প্রদায়িকতা তার আবির্ভাব ঘটছে। কারণ এই সময় বিভিন্ন হিন্দু সংগঠন এই সময় মাথাচাড়া দিয়ে উঠছে, যেমন হিন্দু মহাসভা, RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক দল, পাঞ্জাবের সিং সভা, ঠিক সেরকম পাশাপাশি মুসলিম সমাজের মধ্যেও কিন্তু মুসলিম লীগ গড়ে উঠছে। তো এদের মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক রাজনীতি ভারতবর্ষে কিন্তু মাথাচাড়া দিচ্ছে, একটা অশুভ বাতাবরণ জেগে উঠছে। এই 5 নম্বর মডিউলে আমরা এটা ভালো করে পড়বো। এরপরে দেখো রয়েছে 6 স্বাধীনতা ও দেশভাগ। তাই এরপরে স্বাধীনতা আসছে 1946 সালে, ভারত স্বাধীন হচ্ছে, দেশ ভাগ হয়ে যাচ্ছে ভারত পাকিস্তান, এবং এর ফলে কি হচ্ছে, উদ্বাস্তু পুনর্বাসন হচ্ছে। বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা ভারতবর্ষে আসছে এবং ভারতবর্ষ থেকে সেই তুলনায় মুসলিমরা পাকিস্তানে যাচ্ছে না, ফলে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। এবং পুনর্বাসন যারা আসছে তাদের পুনর্বাসন দেওয়া, এই যে শরণার্থী উদ্বাস্তু সমস্যা, এটা এখানে খুব প্রবল আকার ধারণ করছে। এই স্বাধীনতার এই পিরিয়ডে দেশ ভাগ হচ্ছে, দাঙ্গা হচ্ছে দেখে দেশের মধ্যে একাধিক জায়গায়, নোয়াখালী দাঙ্গা, পাটনায় দাঙ্গা হচ্ছে, কলকাতা কিলিং হচ্ছে। তো এই স্বাধীনতা শেষ পর্যন্ত আসছে এবং দেশ ভাগ হচ্ছে এবং উদ্বাস্তু পুনর্বাসন সমস্যা এখানে দেখা দিচ্ছে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি এই সময়ে একাধিক পরিকল্পনা নিচ্ছেন এই উদ্বাস্তু সমস্যার সমাধান করার জন্য, দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রাশিয়ার অনুকরণে তিনি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছেন এবং শরণার্থী সমস্যাকে সমাধান করার চেষ্টা করছেন। দেশের মধ্যে যে অনেক রাজ্যগুলো ছিল, একাধিক রাজ্য ছিল, আগে প্রায় 500-র উপরে রাজ্য ছিল দেশ যখন স্বাধীন হয়, এই রাজ্যগুলোকে দেশের মধ্যে অর্থাৎ ভারত ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণের একটা সমস্যা দেখা দিয়েছিল, ভাষাভিত্তিক রাজ্য তৈরি করার একটা সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্ত সমস্যা এবং এই সমস্ত পরিকল্পনা, এইগুলো নিয়ে আমরা পড়বো এই স্বাধীনতা এবং দেশভাগের এই অংশে। আর শেষ যে অধ্যায়টা রয়েছে দেখো, নতুন রাষ্ট্রের উদ্ভব, অর্থাৎ ভারতবর্ষ তৈরি হলো এবং ভারতের একটা সংবিধান প্রয়োজন, অর্থাৎ সংবিধান রচনা করার জন্য সংবিধান সভা তৈরি হলো, সংবিধান রচিত হলো, সংবিধান গৃহীত হলো, কার্যকরী হলো। এই অংশে আমরা সংবিধানের অংশটা খুব ভালো করে পড়বো এই নতুন রাষ্ট্রের উদ্ভবে। এবং পাশাপাশি দেশের যে বিদেশ নীতি, অর্থাৎ জোট নিরপেক্ষ নীতি গান্ধী নিয়েছিলেন, জওহরলাল নেহরু নিয়েছিলেন। এই জোট নিরপেক্ষ নীতি অর্থাৎ কোনো জোটে না গিয়ে, অর্থাৎ আমেরিকা বা রাশিয়া কারোর জোটে না গিয়ে নিরপেক্ষ থেকে নিজের বিদেশ নীতিকে পরিচালনা করার যে নীতি, জোট নিরপেক্ষ নীতি, এক নতুন পদ্ধতি এই জওহরলাল নেহরু মানে তৈরি করেছিলেন, বলা যায় আবিষ্কার করেছিলেন। এই বিষয়টাও আমরা কিন্তু এই নতুন রাষ্ট্রের উদ্ভবে পড়বো। তো এই হচ্ছে মূল আমাদের পড়ার বিষয়। এই পরপর এই ঘটনাগুলো রয়েছে, আমি এগুলো আরো ডিটেলসে সুন্দর করে পয়েন্ট করে আমি অন স্ক্রিনে একবার তুলে ধরছি, তোমরা সেই জায়গা থেকে খাতার ফার্স্ট পেজে লিখে নেবে। তো এই 7টা পয়েন্টের উপরে আমাদেরকে পড়তে হবে। এর উপরে যে সাজেশন আমি খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে, এবং সেই সাজেশনের যে অ্যান্সার, তা ইতিমধ্যে তো আমি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। চ্যানেলে তোমাদের এই প্লেলিস্ট রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও একটা প্লেলিস্ট পাবে, দেখবে অনেক 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমরা সেখানে পেয়ে যাবে। আর রয়েছে বড় প্রশ্নের উত্তর দেওয়া, সেখানে 10 নম্বরের দেওয়া আছে, কিন্তু তোমাদের এবার 20 নম্বরের প্রয়োজন। এই জন্য 20 নম্বরের নোটস আমি সবই দেবো, একটার পর একটা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। 5 নম্বরে ম্যাক্সিমাম দেওয়া আছে, তোমরা দেখতে পারো অ্যান্সার গুলো কম বেশি, সাজেশন খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে। এবার আমরা অন স্ক্রিনে একবার দেখে নেবো আমাদের এই যে টোটাল সিলেবাসটা, যদি আমরা খাতায় ফার্স্ট পেজে লিখি তাহলে কেমন হবে। সিইউ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার DSCC 13, সিলেবাস 2026, পেপারটির নাম আধুনিক ভারতের ইতিহাস 1857 থেকে 1964। প্রথম অধ্যায় বা ইউনিট ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন। সাব ইউনিট প্রথমে রয়েছে সংবাদ মাধ্যম, জনমত, বুদ্ধিজীবী শ্রেণী। আর পরে খ ইউনিটে রয়েছে ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, রামকৃষ্ণ বিবেকানন্দ, আর্য সমাজ, ওয়াহাবি, আলিগড় দেওবন্দ আন্দোলন। এখান থেকে প্রশ্ন হয় সাধারণত এই আর্য সমাজ, প্রার্থনা সমাজ, এগুলোর উপরে টিকা আসে। রামকৃষ্ণ বিবেকানন্দ বড় প্রশ্ন আসে, ব্রাহ্ম সমাজ বড় প্রশ্ন আসে, ওয়াহাবি আন্দোলন বড় প্রশ্ন আসে, আলিগড়ও বড় প্রশ্ন আসে। এরপরে দেখো রয়েছে 2 নম্বর অধ্যায় জাতীয়তাবাদ। জাতীয়তাবাদে যেসব পার্টগুলো রয়েছে, প্রাথমিক রাজনৈতিক সংগঠন, অর্থাৎ প্রাক কংগ্রেসি যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে এর উপরে বড় প্রশ্ন হয়। আবার জাতীয় কংগ্রেসের উদ্ভব এবং তার চরমপন্থী, নরমপন্থী সবগুলোর উপরেই বড় প্রশ্ন হয়। এই যে পরে পাঠে রয়েছে চরমপন্থী, নরমপন্থী, আর রয়েছে স্বদেশী আন্দোলন,
এবং বিপ্লবীগণ। 3 নম্বর যে অধ্যায় রয়েছে দেখো গান্ধীবাদী জাতীয়তাবাদ। এখানে যে পাঠগুলো আমাদেরকে পড়তে হবে, মহাত্মা গান্ধীর আবির্ভাব, তার দৃষ্টিভঙ্গি, আদর্শ। তারপরে পড়তে হবে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ভারতবর্ষের উপরে। তারপর রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। পরটি অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আজাদ হিন্দ ফৌজ। এরপরে দেখো 4 নম্বর যে অধ্যায় রয়েছে জাতীয়তাবাদ ও সামাজিক গোষ্ঠী, অর্থাৎ এদের পারস্পরিক সম্পর্ক, যেমন জমিদার, কৃষক, আদিবাসী, শ্রমিক। আবার দলিত খুব ভালো করে পড়তে হবে, আবার নারীও কিন্তু খুব ভালো করে পড়তে হবে। পরে 5 নম্বর অধ্যায় দেখো রয়েছে সাম্প্রদায়িকতা। এখানে দুটি অংশে ভাগ আছে, একটি আছে আরএসএস হিন্দু মহাসভা অর্থাৎ হিন্দু সংগঠন, আর একটি রয়েছে মুসলিম লীগ অর্থাৎ মুসলিম সংগঠন। 6 নম্বর অধ্যায় বা ইউনিট স্বাধীনতা ও দেশভাগ। স্বাধীনতা ও দেশভাগ নিয়ে আলোচনা, গণ আন্দোলন, দেশভাগের দাঙ্গা। এবার 7 নম্বর যে শেষ যে অধ্যায় নতুন রাষ্ট্রের উদ্ভব। এর মধ্যে পড়তে হবে সংবিধান প্রণয়ন, দেশীয় রাজ্যের ভারতভুক্তি, পরিকল্পনার সূচনা অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জোট নিরপেক্ষ নীতি, নেহরু যুগের মধ্যে আমরা এই জোট নিরপেক্ষ নীতিগুলো পড়বো। তো এই ছিল তোমাদের সিলেবাস। এর সাজেশন নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আসছি। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।